ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অগ্রদূত ক্লাসরুম। তো ভাই ও বোনেরা, আজকে আমরা চলে এলাম তোমাদের সকলকে সঙ্গে নিয়ে আমাদের প্রথম ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই সমন্বয়ের মধ্যেই কতগুলো দেখছি আমরা ভাগ আছে। এই চ্যাপ্টারটিকে আমরা 5টি ভাগে যে মূলত ভাগ করব। এই 5টি ভাগের মধ্যে আমরা প্রথম ভাগটা আজকে পড়াচ্ছি। এই প্রথম ভাগের মধ্যে আছে উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। এবার তার মধ্যেও আমরা দুটো ভাগ দেখতে পাই, পরিবেশের পরিবর্তনের শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদান পদ্ধতি। আর দ্বিতীয়টা আছে উদ্ভিদের চলন। উদ্ভিদের চলনকে আবার 3টে ভাগে ভাগ করতে পারি, ট্যাকটিক চলন, টপিক চলন আর ন্যাস্টিক চলন। এই প্রত্যেকটাকে আমরা রিভিশন করিয়ে দেবো। যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, তাই আমরা বেশি সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ি ক্লাসে চলে যাচ্ছি। এবং প্রত্যেকটা টপিক আমরা প্রশ্নের মাধ্যমে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সামনে এক্সাম, যাতে এই ভিডিওটা দেখলেই তোমাদের জীবন বিজ্ঞানের থাকা সমস্ত ভয় কেটে যায় এবং তোমরা পরীক্ষায় ঠিকঠাকভাবে সমস্ত প্রশ্নের উত্তর নামিয়ে দিতে আসতে পারো। তো সবার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আছে চলন ও গমনের মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বন্ধুরা, সবসময় এই প্রশ্নটা দেয়, চলন ও গমনের মধ্যে পার্থক্য। চলনটা কি? চলন হলো যে পদ্ধতি, প্রক্রিয়ায় আর কি, জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে, অর্থাৎ স্থানান্তরে না গিয়ে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, তাকে আমরা বলি চলন। অর্থাৎ কোনো একটা স্থানে আমরা যদি আবদ্ধ থেকে আমাদের হাত পা নড়াচড়া করি, তাহলে সেটা হলো চলন। আর গমন কি? গমন, ধরো তুমি একটু উঠে কোনো একটা জায়গায় গেলে, তাহলে সেটা হলো গমন। তাহলে এবার আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি 3টে করে পার্থক্য আছে, তোমরা এই পার্থক্যগুলো দেখে নেবা। এবার আরেকটা শোনো, 3 নম্বর যে টপিকটা, এই টপিকটা বুঝতে সবারই অসুবিধা হয়। চলন হলেই যে গমন হবে তার কোনো নিশ্চয়তা নেই। এটা কেন বলেছে বলো তো? ধরো তুমি হাত পা নাড়াচ্ছ, তাহলে নাড়ানোর ফলে কি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছো? এটা কোনো মতেই সম্ভব না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চলন হলেই আমাদের কি গমন সম্ভব নয়। আর গমন, গমনের সময় চলন ঘটবে। অর্থাৎ তুমি যদি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, তাহলে তোমার পাটা কি স্থির আছে? ওটা তো একটা অঙ্গ, ওটা চলছে। আর হাত পা যদি তোমরা নাড়াও, সে হাত পাও দেখবে যদি নাড়াও, সেটা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চারণ একটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গমন যদি আমরা করি, তাহলে তো চলন হবেই। তাহলে আমরা 3 নম্বরটা খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম। এইবার 2 নম্বর প্রশ্ন কি দিয়েছি আমরা? রোটেশন এবং সার্কুলেশনের সংজ্ঞা এবং উদাহরণ। এই সংজ্ঞাটা তোমরা একটু দেখে নেবা, উদাহরণটা তোমাদের একটু বলছি। রোটেশনের যে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ, সেটা হলো পাতা শ্যাওলা। পাতা যে শ্যাওলাগুলো আছে না, সেই পাতা শ্যাওলার পাতার কোষগুলো। আর সার্কুলেশন যে আছে, সেই সার্কুলেশনের উদাহরণ কি বলো তো? কুমড়ো গাছ দেখেছো নিশ্চয় তোমরা সবাই, হ্যাঁ? বাড়ির আশেপাশে কুমড়ো গাছ তো দেখোই। তাহলে সেই কুমড়ো গাছের কাণ্ডের রোমগুলো দেখবা, কুমড়ো গাছ যে আছে না, তার কাণ্ডে রোম রোম থাকে। হয়তো দেখেছো, তোমাদের হাতে ঢুকেছেও হয়তো, যদি তোমরা কুমড়ো গাছ কোনোদিনও ছেড়ো বা কিছু হও। তো সেই রোমগুলো যে আছে না, ওইটাই হলো সার্কুলেশনের উদাহরণ। এরপরে দ্বিতীয় স্লাইডে চলে এলাম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লজ্জাবতী পাতায় স্পর্শ করা মাত্র নুয়ে পড়ে কেন? এর ব্যাখ্যা করো। লজ্জাবতী লতা পাতায় স্পর্শ যদি তুমি করো, দেখবা সেটা বুঝে যায়। তাহলে এটা কি হচ্ছে? পাতায় মধ্যস্থিত রসস্ফীতি চাপ কমে যায়, ঠিক আছে, তাই পত্রগুলো নুয়ে যায়। তাহলে বুঝতে পারছো যে যখন তুমি ওটা স্পর্শ করো না, তখন সেখানে থাকা রসস্ফীতি চাপ কমে যায়। এর ফলে পাতাগুলো কি হয়? নুয়ে পড়ে।
এইটা কোন চলনের উদাহরণ যদি তোমাদের বলে কখনো কি বলবা? শিশ্মন্যাষ্টি। এটা হলো শিশ্মন্যাষ্টি চলনের উদাহরণ। এবার দেখতে পাচ্ছি প্রকরণ চলন বলতে কি বোঝো? কোন উদ্ভিদে এটি দেখা যায়? যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসছে প্রকরণ চলন কি একটি উদাহরণ দিতে, মানে কোন উদ্ভিদে দেখা যায়, সাথে সাথেই তোমরা উত্তর দিয়ে দেবে বনচাঁড়াল। বলে দিলাম কি? বনচাঁড়াল। এই গাছটা তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকেও দেখোনি। ঠিক আছে, এর দেখবা মাঝে একটা পাতা থাকে, সেই পাতাটা একটু লম্বা। ঠিক আছে, আর দুপাশে দুটো পাতা থাকে, সেই পাতা দুটো একটু ছোট। হয়তো তোমরা দেখেছো বাড়ির আশেপাশে। এবার এটাকে কি বলেছে? প্রকরণ চলনের সঙ্গে এটা দেখো সংযুক্ত করে দিয়েছে। কেন বলো তো? এটা প্রকরণ চলনের সব থেকে ভালো একটা উদাহরণ। কি বলেছে? মঞ্চারণ উদ্ভিদে পরিণত কোষের রসস্ফীতি হ্রাস পায়। এর ফলে কি হয়? বৃদ্ধির ফলে মঞ্চারণ উদ্ভিদের তিনটে অনুফলকের দুই পাশের অনুফলক, বললাম না যে তিনটে পাতা থাকে, তার মধ্যে প্রথম মানে মাঝে যেটা থাকে না ওটা তো বড়, তাহলে পাশে যেই দুটো থাকে সেই দুটো তাহলে ছোট। তাহলে সেই দুটো কি বলেছে? অনুফলকে দুই পাশের অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠা নামা করতে থাকে। তাহলে বুঝতে পারছো তো? বন চালালে দেখবা তোমাদের বইয়ে একটা ছবি আছে, সেই ছবিটা দেখবা, তার পাশে দেখবা মাঝে মাঝে একটা তো পাতা আছে, তার দুপাশে দুটো পাতা আছে, সেই দুটো পাতা ওঠানামা করে। ঠিক আছে, এটা কিসের কারণে? রসস্ফীতির হ্রাস বা বৃদ্ধির কারণে এটা হয়ে থাকে, বুঝলে? তাহলে প্রকরণটা বুঝিয়ে দিলাম। এরপরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। তাহলে 5 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বর প্রশ্ন কি বলেছে? আচার্য জগদীশচন্দ্র বসু জানো তোমরা, মহান সায়েন্টিস্ট, সে কি প্রমাণ করেছিল? যে গাছেরও প্রাণ আছে। তাহলে সেটা আবিষ্কার করানোর পরে উদ্ভিদের সংবেদনশীলতা আবিষ্কার করানোর জন্য কিছু কিছু সে যন্ত্র আবিষ্কার করেছিল। তোমরা হয়তো একটা যন্ত্রের নাম মনে আছে তোমাদের, ক্রেস্কোগ্রাফ। কিন্তু পরীক্ষায় যদি দিয়ে দেয় কোন কোন যন্ত্র, আর যদি 2 নম্বরে এটা দিয়ে দেয়, তাহলে তো তখন 2 নম্বরটা পাবে না। একটা যদি লেখো তাহলে 1 নম্বর দিতে পারে, হয়তো 2-3টে যদি লিখে দাও তাহলে স্যাররা কি নাম্বার কাটার কোনো জায়গাই পাবে না। তাহলে রিসোট্যান্ট রেকর্ডার, ইলেকট্রিক প্রোব আর হলো ক্রেস্কোগ্রাফ, এই 3টে যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এটা কিসের যন্ত্র আর কে তৈরি করেছিল? এটা হলো সংবেদনশীলতার যন্ত্র, আর আবিষ্কার করেছে আচার্য জগদীশচন্দ্র বসু। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? আছে 3টে চলনের মধ্যে পার্থক্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা বইয়ে হাইলাইট করে রেখে দাও, এটা আমার সাজেশান। এই দেখো, এই যে 3টে চলন আছে না, এই চলন 3টে আগে পড়ে নেবে, তারপরে এই পার্থক্যগুলো দেখে নেবে। এই পার্থক্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্যাকটিক চলন যে আছে, এই ট্যাকটিক চলনে কি? ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। তাহলে বাকিগুলো কি হতে পারে? হয় না। তাহলে টপিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, ন্যাস্টিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। 2 নম্বরে কি আছে? এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ উভয়ই প্রভাবে ঘটে, তাই তো? এরপরে দেখতে পাচ্ছি ট্রপিক চলন। এই প্রকার চলন উদ্দীপকের উৎসেচকের গতিপথ অনুসরণ নিয়ন্ত্রণ করে। আর 3 নম্বর যে আছে ন্যাস্টিক চলন, এটার কি দেখতে পাচ্ছি? এই প্রকার চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, কিন্তু উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না। এবার ট্যাকটিক চলন যে আছে না, এটি হলো একটি সামগ্রিক চলন, আর টপিক চলন একটি হলো বক্র চলন, আর ন্যাস্টিক চলনও হলো একটি বক্র চলন। তাহলে এর উদাহরণ দেখে নিই একটা করে। ট্যাকটিক চলনের তাহলে উদাহরণ কি? শৈবালের আলোর দিকে চলন। আর টপিক চলনের উদাহরণ উদ্ভিদ অঙ্গের আলোর
উৎসের দিকে চলন। আর ন্যষ্টিক চলন হলো স্পর্শ করলে লজ্জাবতীর পাতা মুদে যায়। তাহলে কি দেখতে পাচ্ছি? ন্যষ্টিক চলনের উদাহরণ হলো লজ্জাবতী পাতা। এইবার কি দেখতে পাচ্ছি? আছে থার্মোন্যাস্টিক ও কেমোন্যাস্টিকের সংজ্ঞা আর হলো উদাহরণ। থার্মোন্যাস্টিক কি বলেছে? উদ্ভিদ অঙ্গের সঞ্চারণ বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে থার্মো মানে কি? থার্মো মানে একটা কি বলতে পারি, থার্মোমিটার যেহেতু একটা তাপ নিয়ন্ত্রক যন্ত্র, তাহলে বলতে পারি থার্মোন্যাস্টিক এটা তাপের প্রভাবেই হবে। তো দেখতে পাচ্ছ না এই দুটো, এগুলো কি ফুল বলো তো? কি ফুল এগুলো? এগুলো হলো টিউলিপ ফুল। তাহলে দেখতে পাচ্ছ যখন যে তাপ পড়ছে তখন কি হচ্ছে? টিউলিপ ফুলটা ফুটে যাচ্ছে। আর যখন তাপ না থাকছে তখন টিউলিপের ফুলটা মুদে যাচ্ছে। তাহলে এটা উষ্ণতার যেহেতু হচ্ছে, উষ্ণতার কারণে হচ্ছে না এটা, তাহলে এটা উষ্ণতার প্রভাবে হওয়ার ফলে এটাকে আমরা কি বলতে পারি? থার্মোন্যাস্টিক। এরপরে আছে কেমোন্যাস্টিক। কোনো রাসায়নিক পদার্থের প্রোটিন, ইথার, ক্লোরোফর্মের সংস্পর্শে যদি আসে, তাহলে অর্থাৎ কি? ধরো কেমোন্যাস্টিক যে আছে না, এটা তাহলে কিভাবে হবে? যদি ধরো কোনো একটা পতঙ্গ এলো, তাহলে তার মধ্যে নিশ্চয়ই প্রোটিন আছে। তাহলে সে যখন কোনো কর্ষিকায় এসে যদি বসে সেই পতঙ্গ, তাহলে সেটা একটা প্রোটিন। তাহলে সেই গাছটায় যদি সংস্পর্শে আসে, তাহলে সে বুঝে যাবে আমার সংস্পর্শে প্রোটিন এসেছে। তখন সে কি করবে? তার পাতাগুলোকে কি করবে? গুটিয়ে ফেলবে। তাহলে এটা আমরা কোন চলনে দেখতে পারি? কেমোন্যাস্টিক চলনে আমরা দেখতে পাই। আর আমি যে বললাম না পাতাগুলো যে গুটিয়ে গুটিয়ে যায় যদি কোনো প্রোটিনের সংস্পর্শে আসে, তাহলে পতঙ্গরা যদি প্রোটিন বহন করে আনে, তাহলে সেক্ষেত্রে সে তার সেন্সরটা তখন কাজ করবে নাকি? তাহলে সেইটা তখন পাতাগুলোকে নড়াচড়া করবে ধরো। তাহলে সেই সময় সূর্য শিশিরের কি পাতাগুলো সব খুলে যাবে। তাহলে এটা একটা চলন হলো। তাহলে এটা হলো কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি। ঠিক আছে? এবার বলেছে কিমোট্যাকটিক চলন যে আছে না, তার একটা উদাহরণ দিতে। মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। কি বলেছে? মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, আর ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। মনে থাকে জানো, মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, এই দেখো মশের ডিম্বাণু সুক্রোজের প্রভাবে, আর যে ফান আছে এই ফানের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। ঠিক আছে? মনে রেখো জানো। এরপরে আমরা চলে যাচ্ছি টপিক চলনের প্রকারভেদের বর্ণনা। এগুলো তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে? দেখবা যে কোনোটা আলোর প্রভাবে যাচ্ছে, কোনোটা জলের প্রভাবে যাচ্ছে। ঠিক আছে? এইগুলো তোমরা একটু দেখে নেবে। এই যে তোমাদেরকে পিডিএফটা আমরা কোথায় দিয়ে দেবো বলো তো? তোমাদেরকে পিডিএফটা আমরা আমাদের একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে। ঠিক আছে? ওই গ্রুপে আমরা প্রোভাইড করে দেবো। এই যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে আমি যে করালাম, ফার্স্ট চ্যাপ্টারের প্রথম টপিকটা, এই টপিকটাকে আমরা খুব সুন্দর করে আজকে তো বুঝিয়ে দিলাম। তাহলে এই পিডিএফটা আমরা ফ্রিতে প্রোভাইড করে দেবো। কোথায়? হোয়াটসঅ্যাপ আমাদের যে একটা চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা করে দেবো। আর তোমাদেরকে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো যে হোয়াটসঅ্যাপে কীভাবে তোমরা পাবে। সেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। দিয়ে সবাই পিডিএফটা ডাউনলোড করে নেবে, দিয়ে এই প্রশ্নগুলো দেখে রাখবে। সামনেই পরীক্ষা, আর বেশি দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি তোমরা এগুলো যদি করে নাও, তাহলে আশা রাখি যে পরীক্ষায় গিয়ে এই কনসেপ্ট দিয়ে
যাই প্রশ্ন আসুক না কেন সব প্রশ্নই তোমরা নামিয়ে ফেলতে পারবে। তাহলে এবার কি, এবার আমরা দেখতে পাচ্ছি ট্রপিক চলনে উদ্ভিদের বৃদ্ধি, রেগুলেটরের ভূমিকা ব্যাখ্যা করো, আর উদ্দীপক ও সংবেদনশীলতা সম্পর্ক কি ব্যাখ্যা করে, এইটা আর কি। কি বলেছে, ট্রপিক চলনে উদ্ভিদ বৃদ্ধি রেগুলেটরের ভূমিকা ব্যাখ্যা করো, আর উদ্দীপক ও সংবেদনশীলতা সম্পর্ক কি তা ব্যাখ্যা করো। এবার ট্রপিক চলনে উদ্ভিদ বৃদ্ধি রেগুলেটরের ভূমিকা, উদ্ভিদের ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন নিয়ন্ত্রণে উদ্ভিদ বৃদ্ধি রেগুলেটর বা ফাইটো হরমোন অক্সিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে দিয়েছি আমরা এই নোটটা, এটা তোমরা একটু বাড়িতে ভালো করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? এটা বোঝার কিছু নেই, এটা তোমরা একটু মুখস্থ করে নেবে। আমি সম্পর্কটা তোমাদের একটু বলে দিচ্ছি। উদ্দীপক হলো কারণ, ঠিক আছে? উদ্দীপক হলো একটি কারণ এবং সংবেদনশীলতা বা সাড়া প্রদান যে করছে না, এই সাড়া প্রদানশীলতা হলো একটি ফল। উদ্দীপক না হলে সংবেদনশীলতার কোনো প্রকাশ ঘটবে না। উদ্দীপক না থাকলে সংবেদনশীলতার কোনো প্রকাশ ঘটে না। যেমন লজ্জাপতির গাছের পাতার স্পর্শ করলে উদ্দীপক পাতা বুঝিয়ে ফেলে এবং সাড়া দেয়, এবং স্পর্শ করার ফলে উদ্ভিদ তার সংবেদনশীলতার মাধ্যমে সক্রিয়তা দেখালে। সুতরাং উদ্ভিদের তীব্রতা এবং প্রকৃতির ওপর ভিত্তি করেই কোনো জীব তার সংবেদনশীলতা প্রদর্শন করে। বুঝলি? তাহলে কি বুঝতে পারছি, উদ্দীপক হলো কারণ আর সংবেদনশীলতা কি এর ফল। উদ্দীপক হলো কারণ, সংবেদনশীলতা হলো এর ফল। আর এখানে যদি স্পর্শ করি তাহলে দেখতে পাচ্ছি লজ্জাপতি গাছের পাতায় স্পর্শ করলে কি দেখতে পাচ্ছি, সংবেদনশীলতার মাধ্যমে প্রতিক্রিয়া দেখাচ্ছি। আর উদ্দীপকের তীব্রতা এবং প্রকৃতির ওপর ভিত্তি করেই জীব তার সংবেদনশীলতা প্রদর্শন করছে। ঠিক আছে, তাহলে আজ পর্যন্ত এইটুকুই। টাটা সবাইকে, আবার পরের ক্লাসে দেখা হবে।